এই যে কথাগুলো যে তিনি বারবার বলেছেন, সেই কথাগুলোর চ্যালেঞ্জ কেন তৃণমূল নেত্রী করলেন না, কিংবা এতদিন পর্যন্ত কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে এগুলোর বিরুদ্ধে একটা বয়ান দিলেন না কেন? বইটিতে যা লেখা আছে সেটাকে চ্যালেঞ্জ না করে বইটির কথাগুলোকে 86 নম্বর পেজে কিংবা তৃণমূলের এন্টায়ার সাংগঠনিক স্তরে কেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী থাকতে পারবেন না মমতা ব্যানার্জি তৃণমূলের আইন অনুযায়ী, কেন কত টাকা ফান্ড তোলা হয়েছিল যেটা সঠিক নয়, এই সব যে সিরিয়াস কিছু প্রশ্ন তৃণমূল দলটি তৈরি হওয়ার 98-এ তৈরি হওয়ার পর থেকে যে অকথিত কতগুলো মানে বাক্য আমাদের কারোই জানার কথা ছিল না, সেগুলো যখন পাবলিক স্পিয়ারে বারবার ঘুরে বেড়াচ্ছে, তখন তৃণমূল তো কৌস্তবদের মুখে সেলোটেপ না মেরে, কৌস্তবদের সেন্সার না করে আইনিভাবে এই বইটির বিরুদ্ধেই তো একটা মামলা করতে পারে। এই বইটি ব্যান কেন করা হলো না? 2011 সালে সিপিএম ক্ষমতার থেকে চলে গেছে, দীপক ঘোষ কিছুদিন আগে স্বর্গে গেলেন, তাহলে এই টেনিওরে এই বইটি, যে বইটি কুণাল ঘোষের ভাষাতে, যেটাকে অধুনা কুণাল ঘোষ ধোয়া দিয়ে হঠাৎ করে পাবলিকের মাঝখানে তুলে ধরলেন, জানি না এটা মমতা ব্যানার্জির ভালো করলেন নাকি মমতা ব্যানার্জির খারাপ করলেন, নাকি মমতা ব্যানার্জি তাকে পিজন ভ্যানে তুলেছিল পুলিশ দিয়ে যথেষ্ট পরিমাণে যে হেনস্থা, জেলে বন্দি করা, একটার পর একটা ওনার বিরুদ্ধে মামলা করা, এইসব করেছিল, তারই কি প্রতিশোধ ধীরে ধীরে নিচ্ছেন তিনি স্লো পয়জনের মতন? তা না হলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি, দীপক কুমার ঘোষের লেখা বইটি, যেই বইটির লেখক একটা সময় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির পুরনো সঙ্গী ছিলেন, এই দীপকবাবু লিখেছিলেন, সিপিএমের হাত থেকে বাঁচতে কুণালবাবুর কথা অনুযায়ী তিনি এই কুৎসা রটিয়েছিলেন। তাহলে বাবু 11 সালের ক্ষমতায় সিপিএম চলে যাওয়ার পরে আজ অবধি দীপকবাবু এই বইটি এবং মমতা ব্যানার্জির পার্সোনাল জীবন নিয়ে কিছু তথ্য তুলে যে বারবার ধরে বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম, বিভিন্ন চ্যানেলে প্রকাশ্যে মমতা ব্যানার্জির সম্পর্কে যে একের পর এক অকথিত যেগুলো লোকের আড়ালে ছিল, আমাদের জানার কথাই ছিল না, এই যে কথাগুলো যে তিনি বারবার বলেছেন, সেই কথাগুলোর চ্যালেঞ্জ কেন তৃণমূল নেত্রী করলেন না, কিংবা এতদিন পর্যন্ত কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে এগুলোর বিরুদ্ধে একটা বয়ান দিলেন না কেন? আমার ঠিক স্পষ্ট মনে আছে, বছর দুয়েক আগে এই দীপক কুমার ঘোষ একটি ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি এইটা নিয়ে একটা লম্বা এপিসোডের প্রোগ্রাম করলেন, এবং তারপরে বইটি ডিজিটাল পিডিএফ ফাইলে কোটি পিডিএফ ফাইল বিভিন্ন জায়গায় হলো, আমার কাছেও একাধিকবার এসছে। এই যে ভাইরাল হওয়া, তৃণমূলের দল থেকে এর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিয়েছিল? যে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বা তার দলের বিরুদ্ধে, ইভেন কুণাল ঘোষের বিরুদ্ধে ছোট থেকে ছোট কোনো কথা বিরোধীরা বললে কত যে মানহানির মামলা শুভেন্দু অধিকারী বা অন্য বিরোধী নেতাদের বিরুদ্ধে হয়েছে, এমনকি এই শুভেন্দু কুণাল ঘোষ, যাকে আমরা বলতে পারি স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও সাংঘাতিক গোয়েন্দা, কলকাতা পুলিশ কোনো অডিও না পেলেও কলতান থেকে শুরু করে অমুকের ডাক্তারদের গোপন কথোপকথন উনি আগে পেয়ে যান এবং সেটা পরে ক্যালকাটা পুলিশকে তিনি দেন, হ্যান্ড ওভার করেন, তার ভিত্তিতে মামলাও হয়। তাহলে এত কিছুর পরে সিপিএম চলে যাওয়ার পরেও দীপক কুমার ঘোষ যদি কুৎসা রটিয়ে থাকে, ভুল রটিয়ে থাকে, তাহলে এত বড় একটা সিরিয়াস ব্লেম, যে ব্লেমটা আজকে আবার নতুন করে কুণাল ঘোষের বক্তব্যের পরে নতুন করে চাঙার দিয়ে উঠেছে, বিরোধীরা আবার বলা শুরু করেছে, বিশেষ করে প্রধানমন্ত্রী এ রাজ্যে আলিপুরদুয়ারে আসার পরে তার কিছু কথার প্রেক্ষাপটে তৃণমূল নেত্রী যে ভাষায় তাকে পার্সোনাল অ্যাটাক করেছে, রাজনীতিতে পার্সোনাল জায়গা, তাদের পার্সোনাল জীবনের প্রতিফলন থাকার কথা নয়। মুখ্যমন্ত্রী এই কথার প্রেক্ষাপটে যেভাবে বিরোধীরাও ঝাঁপিয়ে পড়েছে এবং তাতে ধোঁয়া দিচ্ছেন, তারই দলের এক সময়কার মুখপাত্র কুণাল ঘোষ জেলবন্দি ছিলেন, মমতা ব্যানার্জি বিগেস্ট বেনিফিশিয়ারি
তার বাড়িতে সারদার টাকা গোনা হয়েছে, আমার সাথে মমতা ব্যানার্জিকে যেন সিবিআই মুখোমুখি বসিয়ে ইন্টারোগেশন করে, এই যে কথাগুলো বলার একটা সময় জনক আজকে যখন এই কথাগুলো বলছে তখন তো প্রশ্নটা একটাই জাগে যে যে এই বইটি ব্যান কেন করা হলো না, কিংবা সিরিয়াসলি দীপক ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? ইভেন একটা দল, তার দলের কোনো একজন নেতা, এরা এতটাই ওভার রিয়াক্টিভ একটি দল যে ইউটিউব চ্যানেল আপনারা প্রোগ্রাম করেন, বিভিন্ন জায়গার থেকে বক্তাদের বক্তব্য তুলে এনে বিভিন্ন ইস্যুতে আপনারা যখন এগুলোকে প্লেস করেন, আপনি বলুন তো পশ্চিমবঙ্গে কত ইউটিউব চ্যানেলের ছোট ছোট ভাই বোনেরা কিংবা এইসব বড় বড় হাউসের পশ্চিমবঙ্গে কাজ করা বা ন্যাশনাল লেভেলের কত শত মিডিয়া পার্সোনালিটির বিরুদ্ধে কত শত মামলা তৃণমূল কংগ্রেস করেছে। আমি আর নাম বলছি না আপনার চ্যানেলে, কারণ আপনার চ্যানেলের একটা নির্দিষ্ট পলিসি নিয়ে চলে, অন্য চ্যানেলের কথা আমি বলতে পারি না। পশ্চিমবঙ্গে সঞ্চালক সঞ্চালিকা হিসাবে কাজ করা বড় বড় হাউসগুলোতে ইলেকট্রনিক মিডিয়াতে কতটা টাফ আপনারা ভাবতে পারবেন না। সন্দেশখালী ঘটনার পরে পশ্চিমবঙ্গে কলকাতায় বসে একটি বড় হাউস ইলেকট্রনিক মিডিয়া তার টিভি প্রোগ্রামের জন্য তার বিরুদ্ধে এই সরকার লালবাজারের মাধ্যমে নোটিশ জারি করেছিল, মনে আছে? সে নোটিশ সাংঘাতিক, কারণ তাদের বক্তব্য ওই নির্দিষ্ট চ্যানেলের সঞ্চালক নাকি দাঙ্গার উস্কানি দিচ্ছে। ভাবুন আপনি, তাহলে সেই দলটি দীপকবাবুকে এতদিন হজম করলেন। আমার কথাটা হচ্ছে মমতা ব্যানার্জি পার্সোনাল জীবনে কি করলেন না করলেন এটা আলোচ্য বিষয়, অন্তত পলিটিক্যাল স্পেয়ারে হওয়ার কথা নয়, কিন্তু তিনি একজন পাবলিক ফিগার, তিনি তার নামের আগে অনেস্টি লেখেন, সততার প্রতি। সততা নামে কোনো শব্দ হয় না যদিও বাংলায়, সাধুতার প্রতীক। এই সাধুতার প্রতীক বা মুখ্যমন্ত্রীর কথিত সততার প্রতীক যিনি লেখেন, তার যদি আমাদের কিছু পাস্ট জীবনের মানে জীবনযাপন নিয়ে তার দলেরই পুরনো একজন একদম পুরনো প্রাক্তন বিধায়ক যদি কিছু বই লেখেন এবং সেটা পাবলিক স্পেয়ারে দুদিন পর পর আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়, তখন সাধারণ মানুষ হিসেবে তো একটা প্রশ্ন জাগে যে দল যেখানে ছোট ছোট কথাতেও রিয়াকশন করে, আসলে সেই দলটি চুপচাপ হজম করছে, তাহলে কি ডাল মে কুছ কালা হয় ইয়া পুরা ডাল কালা? এই প্রশ্ন থাকবে তো। দ্বিতীয় থাকবে কুণালবাবুকে আপনার চ্যানেলের মাধ্যমে আমার প্রশ্ন, যে দীপকবাবু মারা গেছেন, সিপিএম 2011 সালে মরে গেছে, তারা মহাসুন্দর। এখন সিপিএম এর ভূত দেখিয়ে আমাদের লাভ নেই, দীপকবাবুর ভূত দেখিয়েও লাভ নেই, দীপকবাবু স্বর্গে গেছেন। তাহলে এহেন ক্ষেত্রে কেন এই বইটি এই মুহূর্তে ব্যান করছেন না আপনারা? কেন করছেন না?